Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician. আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা রিউমাটোলজির একটা টপিক। এই টপিকটা মানে আমি আগে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, অর্থোপেডিক্সের যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে আমরা গাউটি আর্থ্রাইটিস বলেছি, আমরা অস্টিও আর্থ্রাইটিস বলেছি। তবে আজকে একটু ভিন্ন স্বাদের একটা টপিক, সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। যদিও এই টার্মিনোলজির সাথে অনেকেই পরিচিত নন, তবু আমি চেষ্টা করব জিনিসটাকে আপনাদের সাথে শেয়ার করতে এবং কতটা সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করা যায় সেই চেষ্টাই করব। তো যাই হোক, আর দেরি না করে আমরা ভিডিওটা দেখতে থাকি। প্রথমেই চলে আসি এই রিউমাটয়েড আর্থ্রাইটিস ব্যাপারটাকে। প্রথমেই বলে রাখা ভালো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশান এবং এটা ইমিউনোলজিক্যাল একটা কন্ডিশান, মানে ইমিউনিটি বেসড একটা কন্ডিশান, যেটার কারণে কি আমাদের জয়েন্টে পেন হতে পারে, বিভিন্ন জয়েন্টে হতে পারে, যে আঙুলের জয়েন্টে হতে পারে বা হাতের জয়েন্টে হতে পারে বা এলবো জয়েন্টে হতে পারে বা নি জয়েন্টে হতে পারে। তো এই যে ব্যাপারটা, যেটা একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশান যেটা জয়েন্টসগুলোকে ইনভলভ করে থাকে, তো সেরকমই একটা আর্থ্রাইটিস, স্পেশাল ভ্যারাইটি আর্থ্রাইটিস হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। জেনে নেওয়া যাক রিস্ক ফ্যাক্টরস কী আছে। যেহেতু আলটিমেটলি এটা ইমিউন বেসড কন্ডিশন, এটা ছাড়াও কিন্তু কিছু কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। ফার্স্ট অফ অল, বয়স যত বেশি হবে, মোটামুটি 45-50 যদি বয়স বার হয়ে যায় তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের চান্স থাকে। তাছাড়া কেউ যদি ওবেস হয়ে থাকে তাদের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসের চান্স থাকে। তাই বলে ওবেস হলেই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হবেই এরকম কোনো ব্যাপার নেই। স্মোকিং একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। তাছাড়া আমি বললাম যে জেনেটিক একটা প্রিডিসপোজিশন তো রয়েইছে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবারে চলে আসি সিমটমস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু স্পেসিফিক জয়েন্টসেই হবে এবং এটা বলে রাখা ভালো যে সিমেট্রিক্যাল বডি পার্টসে হবে। মানে ধরুন হাঁটুতে হচ্ছে, ডান দিকের হাঁটুতে হচ্ছে মানে বাঁ দিকের হাঁটুতেও হবে। আবার যদি এলবো জয়েন্ট হয়ে থাকে, ডান দিকের এলবো জয়েন্টে হচ্ছে মানে বাঁ দিকের এলবো জয়েন্টেও হতে পারে। এছাড়া কি শুধু পেন ছাড়াও কি হতে পারে, ওই জায়গাটা ফুলবে, লাল হবে এবং মর্নিং স্টিফনেস, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কেমন যেন হাঁটতে অসুবিধা হচ্ছে বা কিছুটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। এটাকে বলা হয় এটাকে মর্নিং স্টিফনেস। তবে এখানে একটা জিনিস একটু হালকা করে জানিয়ে দিই, সেটা হলো একটা টার্ম রয়েছে, নাম হলো ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়ার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা বড় পার্থক্য হলো ফাইব্রোমায়ালজিয়ার কিন্তু কোনো স্পেসিফিক জয়েন্টস নেই এবং জেনারেলাইজড একটা বডি এক হবে, মানে গোটা বডি জুড়ে পেন হবে, টেম্পারেচার এবং টাচ সেন্সিটিভিটি থাকবে। এবং তার সাথে যেটা ইম্পর্টেন্ট, কোনো রকমের পা ফুলে যাওয়া, মানে জয়েন্টগুলো ফুলে যাওয়ার মতন ইনসিডেন্ট আমরা দেখতে পাবো না। এটাই কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে ফাইব্রোমায়ালজিয়ার একটা বড় ডিফারেন্স। একটু শর্টে দেখে নিই যে আর্থ্রাইটিসের কি কি টাইপস রয়েছে। প্রথমে যেটা ইম্পর্টেন্ট, যেটা হলো ডিজেনারেটিভ টাইপ, যার মধ্যে একটাই পড়ে, সেটা হলো অস্টিও আর্থ্রাইটিস, যার মধ্যে দুটো টাইপ রয়েছে, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস। সেকেন্ড হলো ইনফ্ল্যামেটরি, যার মধ্যে তিনটে জিনিস পড়ে। একটা হলো যেটা আমরা এখন বলছি, যেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। সেকেন্ড হলো সোরিয়াটিক আর্থ্রাইটিস। থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস, মানে যেটা গাউটি আর্থ্রাইটিস ইউজুয়ালি। আরেকটা যেটা আমরা দেখতে পাই সেটা হলো লুপাস আর্থ্রাইটিস, সেটাও কিন্তু একটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। আর আরেকটা স্পেশাল আর্থ্রাইটিস রয়েছে যেটা হলো জুভেনাইল আর্থ্রাইটিস। আর আরেকটা যেটা পুরো আলাদা কনসেপ্ট, সেটা হলো সেপটিক আর্থ্রাইটিস, যেটা পুরোপুরি ইনফেকশনের জন্য হয়ে থাকে। তবে আমরা একটু পরে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, যার নামটা অনেকটা আজকের টপিকের মতনই, কিছুটা হলেও কাছাকাছি। এবারে একটা জিনিস বলে রাখা ভালো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যে জয়েন্টস ছাড়াও অন্যান্য জায়গায় কমপ্লিকেশন তৈরি করতে পারে বা অন্যান্য বডি পার্টসে এফেক্ট করতে পারে, সেগুলো কীভাবে করে আমরা একটু দেখে নিই। মানে কী কী টাইপের কমপ্লিকেশন করতে পারে সেটা একটু দেখে নিই। হার্টে কি দেখতে পাই, পেরিকার্ডাইটিস, মানে হার্টের যে লেয়ার, পেরিকার্ডিয়াম লেয়ার, তার যদি ইনফ্লামেশন হয় তাহলে এটাকে আমরা পেরিকার্ডাইটিস বলে থাকি। যদি আমাদের ইন্টেস্টাইন বা খাদ্য নালীতে যদি আমাদের ইনফ্লামেশন হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসের যদি এফেক্ট পড়ে, তাহলে কি হতে পারে, সেখানে আলসারেটিভ কোলাইটিস হতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাছাড়া ডাইভার্টিকুলাইটিস হতে পারে এবং আলসার হওয়ারও কিন্তু চান্স থাকতে পারে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু চোখেও এফেক্ট ফেলতে পারে, আমাদের চোখ লাল হয়ে যেতে পারে এবং সেই লালটা অন্যান্য চোখে ধুলোবালি পড়লে যেরকম লাল হয় সেরকম নয়।
2 নম্বর হলো কি হতে পারে, চোখে আলসার হতে পারে। আর আমাদের যে ব্লাড ভেসেল যেগুলোর মাধ্যমে রক্ত সরবরাহ সবসময় চলছেই, সেই ব্লাড ভেসেলসে কি হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। যদিও সেটা কিন্তু কোলেস্টেরলের জন্য নয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। এছাড়া বডির বিভিন্ন পার্টসে, স্কিনে যেমন বিভিন্ন টাইপের নুডলস বেরোতে পারে, এগুলো হতে পারে। চলে আসি স্টেজেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট স্টেজ বা স্টেজ 1 যেটা, সেটা হলো সাইনোভাইটিস, মানে যে সাইনোভিয়াল মেমব্রেন যেটা থাকে এই জয়েন্টের, সেটাই যদি ইনফ্লামেশন হয় তাহলে এটাকে আমরা বলি সাইনোভাইটিস, যেখানে মাইল্ড পেনটা শুরু হয় কিন্তু মোবিলিটি রেস্ট্রিক্টেড হয় না। সেকেন্ড হলো প্যানাস ফর্মেশন। থার্ড হলো ফাইব্রাস অ্যাঙ্কাইলোসিস। এই ফাইব্রাস অ্যাঙ্কাইলোসিস থেকে কিন্তু মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হতে থাকে। লাস্ট যেটা স্টেজ 4 বা আলটিমেট স্টেজ যেটা, সেটা হলো বনি অ্যাঙ্কাইলোসিস। এবারে চলে আসি হাউ টু ডায়াগনোজ রিউমাটয়েড আর্থ্রাইটিস। প্রথমে তো হিস্ট্রি এবং ক্লিনিক্যালি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফিচার্স নিয়ে পেশেন্ট এসেছে কিনা। কিন্তু সমস্যা হলো এইখানে এই মুহূর্তে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডায়াগনোজ করবার জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া ডিসকাশন করা পসিবল নয়। এরপরে সেকেন্ড অপশন থাকলো কিছু ইনভেস্টিগেশন। সেই ইনভেস্টিগেশনের মধ্যে কি থাকবে, আরএ ফ্যাক্টর, রিউমাটয়েড ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট। তবে আরএ ফ্যাক্টর শুধু রিউমাটয়েড আর্থ্রাইটিসেই বাড়ে না, আরও কিছু কিছু স্পেশাল আর্থ্রাইটিস বা কিছু কিছু ডিজিজে বাড়তে পারে। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিস স্পেসিফিক যে টেস্টটা ইম্পর্টেন্ট সেটা হলো অ্যান্টি-সিসিপি। এছাড়া এর সাথে আর কি করা যেতে পারে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন করতে পারি আমরা, ইএসআর করতে পারি এবং জয়েন্ট ফ্লুইড অ্যানালিসিস করতে পারি। এবারে চলে আসি ট্রিটমেন্টস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। ট্রিটমেন্টস মেনলি 4টে ক্যাটাগরিতে ডিভাইডেড। তো এগুলো বেসিক্যালি স্টেজ অনুযায়ী ট্রিটমেন্ট নির্ভর করে থাকে। তো প্রথম আমরা প্রাইমারি যখন পেশেন্ট আসে মানে মাইল্ড স্টেজ নিয়ে, তখন সেক্ষেত্রে আমরা কিছু পেন কিলার, এনসেড গ্রুপ অফ ড্রাগ ইউজ করি, অ্যাসিক্লোফেনাক, আইবুপ্রোফেন এটসেট্রা। এর পরের স্টেজে আমরা চলে আসি ডিএমআরডি ড্রাগ, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস, এটাই চলে আসি ডিএমআরডি। থার্ডে যেটা চলে আসে কিছু বায়োলজিক্যাল ড্রাগ, এবং ফোর্থ যেটা কিছু স্টেরয়েড থেরাপি করে থাকে। এই ড্রাগ থেরাপি ছাড়াও পেশেন্টকে যেটা করতে হবে, যে পেশেন্টকে অবশ্যই রেস্ট নিতে হবে, জয়েন্টের উপর বেশি প্রেসার দেওয়া যাবে না। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, ফিজিক্যাল থেরাপি করতে হবে। আর থার্ড যেটা হট বা কোল্ড কম্প্রেশন করতেই পারে। তবে আজকে এই ভিডিওটা শেষ করার আগে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাইছি, যার নামটা অনেকটা আজকের টপিকের খুব কাছাকাছি, কিন্তু জিনিসটা সম্পূর্ণরূপে আলাদা। সেটা হলো রিউমাটিক আর্থ্রাইটিস বা রিউমাটিক ফিভার আর্থ্রাইটিস। রিউমাটিক ফিভার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আমি পরে বানাবো। তো সেক্ষেত্রে আমরা দেখব যে রিউমাটিক ফিভারের সাথে রিউমাটিক কার্ডাইটিসের ব্যাপার রয়েছে, এবং সেই রিউমাটিক ফিভার থেকেও কিন্তু এই আর্থ্রাইটিস হতে পারে। সেই আর্থ্রাইটিস সম্পর্কে 2-4 কথা একটু বলে দিই। ফার্স্ট অফ অল বলি যে রিউমাটিক ফিভারে মোটামুটি 50 থেকে 75% ক্ষেত্রে কিন্তু জয়েন্ট ইনভলভমেন্ট হয়ে থাকে। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে রিউমাটিক আর্থ্রাইটিসের বড় ডিফারেন্স হলো যে রিউমাটিক আর্থ্রাইটিসে কিন্তু লার্জার জয়েন্টস ইনভলভমেন্ট হয়ে থাকে। মানে সেক্ষেত্রে আঙুলগুলোর থেকে যে জয়েন্টগুলো বেশি ইনভলভড হয়ে থাকে, যেটা হলো আমাদের রিস্ট জয়েন্ট বা আমাদের নি জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্ট, এই জয়েন্টগুলো ইনভলভমেন্ট হয়ে থাকে এবং সিমেট্রিক্যাল হতেও পারে, নাও হতে পারে। এবং সবথেকে বড় কথা, এই রিউমাটিক আর্থ্রাইটিসের যে পেনটা বা আর্থ্রাইটিস যে পেনটা, সেটা হলো মাইগ্রেটিং, মানে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, এবং সেটা ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল হয়ে থাকে। আর যেটা বড় পার্থক্য সেটা হলো কোনো রকমের মর্নিং স্টিফনেস থাকবে না, যেটা আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেখেছি। আর থার্ড যেটা ইম্পর্টেন্ট, কোনো রকমের জয়েন্ট ডিফর্মিটি থাকবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালোই লেগেছে। এরপরে আমি কি টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আমাদেরকে পার্সোনাল মেসেজ করে মেসেঞ্জারে জানাতে পারেন। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।